ডাক্তারি থেকে ধর্মপ্রচার, আবার টিভির পর্দা থেকে সোজা ডিজিটাল দুনিয়া। কিভাবে একজনের জীবনযাত্রা একই সাথে এত প্রশংসা আর এত বিতর্কের জন্ম দিতে পারে? চলুন, আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টা নিয়েই গভীরে যাব আর কথা বলবো সেই আলোচিত ব্যক্তিত্ব ডক্টর জাকির নায়েককে নিয়ে। খুব সম্প্রতি একজন আমেরিকান সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব তাকে বলেছেন আসল ওজি, মানে এস্টাবলিশড সিস্টেমের বিরুদ্ধে রুখে দাঁড়ানো প্রথম মানুষগুলোর একজন। আর এই যে সিস্টেম বা মেট্রিক্সের ধারণা, এটাই কিন্তু আমাদের আজকের আলোচনার একটা মূল সূত্র। তো প্রশ্নটা হলো, কে এই ডক্টর জাকির নায়েক, আর কেনই বা তার মনে হয় যে তিনি এক অদৃশ্য শক্তির আক্রমণের শিকার? চলুন এই রহস্যটা একটু ভেদ করার চেষ্টা করা যাক। যখন একজন ডাক্তার তার স্টেথোস্কোপটা পাশে সরিয়ে রেখে হাতে মাইক্রোফোন তুলে নেন, তখন বুঝতে হবে এর পেছনে নিশ্চয়ই কোনো গভীর ভাবনা কাজ করছে। ডক্টর নায়েকের জীবনের গল্পে ঠিক এখানেই একটা বড় মোড় আসে, যা তার পুরো পরিচয়টাই আমূল বদলে দেয়। ব্যাপারটা এমন ছিল যে তার কাছে মানব সেবা মানে শুধু শরীরের চিকিৎসা করা ছিল না। তিনি ভাবতে শুরু করেন, একজন ডাক্তার তো এই দুনিয়ার জীবনের জন্য কাজ করে, কিন্তু একজন দায়ী বা ধর্মপ্রচারক, সে তো কাজ করে মানুষের অনন্ত জীবন নিয়ে। আর ঠিক এই ভাবনাটাই কিন্তু তাকে একটা একদম নতুন পথে নিয়ে আসে। দক্ষিণ আফ্রিকার বিখ্যাত প্রচারক শেখ আহমেদ দিদাতের সাথে দেখা হওয়ার পর তিনি দারুণভাবে অনুপ্রাণিত হন এবং এই সিদ্ধান্তে আসেন, তার এই একটা কথাই যেন তার নতুন জীবনের মূল মন্ত্র হয়ে ওঠে। দেহের চিকিৎসার চেয়ে আত্মার চিকিৎসা আসলে অনেক বেশি জরুরি। বেশ, তার দর্শন তো পরিষ্কার হল, কিন্তু সেই বার্তা কোটি কোটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি কোন রাস্তাটা বেছে নিলেন? ঠিক এখান থেকেই শুরু হয় তার মিডিয়া সাম্রাজ্য গড়ে তোলার গল্প। ভাবুন তো, ৮০ দশকে যখন ভিডিও ক্যাসেটের চল ছিল, তখন থেকে শুরু। এরপর স্যাটেলাইট টেলিভিশন, আর সবশেষে সোশ্যাল মিডিয়া। সময়ের সাথে সাথে তিনি প্রচারের কৌশলও বদলেছেন। প্রত্যেকটা নতুন প্রযুক্তিকেই তিনি তার বার্তা ছড়িয়ে দেওয়ার একটা মাধ্যম হিসেবে কাজে লাগিয়েছেন। ২০০ মিলিয়নেরও বেশি দর্শক, ভাবা যায়? এটা কিন্তু শুধু একটা সংখ্যা না, এটা আসলে একটা বিশাল গ্লোবাল নেটওয়ার্কের প্রমাণ, যেটা কিনা বিভিন্ন ভাষায় তার কথাকে সারা বিশ্বে ছড়িয়ে দিয়েছে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় ২৫ মিলিয়ন ফলোয়ার কিন্তু বিশাল একটা ব্যাপার, কিন্তু তিনি দাবি করেন যে শ্যাডো ব্যানিংয়ের শিকার হওয়ার পর তার এই বিশাল সংখ্যাটা কমে যেতে থাকে, মানে তার কন্টেন্ট ইচ্ছে করেই ব্যবহারকারীদের কাছে পৌঁছাতে দেওয়া হচ্ছিল না। একটা স্টেডিয়ামে ১০ লক্ষ মানুষ, এটা এমন একটা সংখ্যা যা অনেক বড় কনসার্ট বা খেলার ইভেন্টকেও কিন্তু হার মানিয়ে দেয়। তার দাবি অনুযায়ী যে কোনো ধর্মীয় বক্তার জন্য এটা একটা বিশ্ব রেকর্ড। তার এই সাফল্যের পেছনে একটা বড় কারণ ছিল প্রযুক্তিতে ভারী বিনিয়োগ। তিনি বিশ্বাস করতেন, একটা বার্তা তখনই টিকে থাকে যখন তার প্রেজেন্টেশন হয় বিশ্বমানের। আর সেজন্যই তো $৩ লক্ষ বেশি দামি ফিল্ম ক্যামেরা ব্যবহার করতেও তিনি পিছপা হননি। চলুন এবার তার গল্পের সেই অংশে যাওয়া যাক, যেখানে তার এই বাড়তে থাকা প্রভাবই তার জন্য বড় ধরনের বাধার কারণ হয়ে দাঁড়ায়। তিনি মনে করেন তার বিরুদ্ধে যত অভিযোগ, তার মূলে ছিল তার জনপ্রিয়তা। তার ভাষ্যমতে হিন্দু আর মুসলিমদের মধ্যে ঐক্যের কথা বলাই যেন তার জন্য কাল হয়ে দাঁড়ায়। কি অদ্ভুত একটা ব্যাপার, তাই না? যে ঐক্যের কথা বলছে, সেটাই নাকি বিভেদ সৃষ্টিকারীদের মাথাব্যথার কারণ হয়ে গেল। তার উপর এই চাপটা কিন্তু ধাপে ধাপে এসেছে। ২০১২ সালে ভারতে প্রথম তার ফেসবুক পেজ ব্যান করা হয়। ২০১৬ সালে তো তাকে দেশই ছাড়তে হয়, যেটাকে তিনি নির্বাসন বা হিজরত বলে মনে করেন। আর এরপর থেকেই তিনি অভিযোগ করেন সোশ্যাল মিডিয়াতে তার উপস্থিতি সীমিত করার চেষ্টা চলছেই। ডক্টর নায়েকের দাবিটা হল, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর জন্য ভারত একটা অনেক বড় বাজার, আর এই বিপুল সংখ্যক ব্যবহারকারী থাকার কারণে ভারত সরকারের পক্ষে নাকি এই প্ল্যাটফর্মগুলোর ওপর চাপ তৈরি করা সহজ হয়, যা তার বিরুদ্ধে নেয়া পদক্ষেপে প্রভাব ফেলেছে বলে তিনি মনে করেন। এত বাধা, এত বিতর্কের মধ্যেও তিনি কিভাবে তার কাজটা চালিয়ে গেলেন? এর উত্তরটা আসলে লুকিয়ে আছে তার প্রচার কাজের মূল দর্শনের ভেতরে। তার দর্শনের একেবারে কেন্দ্রে আছে এই কথাটা, তর্কে কাউকে হারিয়ে দেয়া তার উদ্দেশ্য নয়, বরং তার মন জয় করাই আসল লক্ষ্য। মানে তিনি তর্কের চেয়ে সংযোগ তৈরি করাকে অনেক বেশি গুরুত্ব দেন। আর এটাই তার পুরো কৌশলের ভিত্তি।
যেমন ধরুন, মতের অমিলের চেয়ে মিলগুলোকে আগে খুঁজে বের করা আর ভালো দিয়ে মন্দকে প্রতিহত করা, এই নীতিগুলোই তার কাজের মূল ভিত্তি। আর মজার ব্যাপার হলো, তিনি শুধু প্রচারেই নয়, নিজের ব্যক্তিগত জীবনেও এই আদর্শগুলো মেনে চলার চেষ্টা করেন। তার জীবনযাত্রায় বেশ আকর্ষণীয় একটা দ্বৈততা আছে। যেমন, ব্যবসার প্রয়োজনে তিনি দামি আর বিলাসবহুল জিনিস ব্যবহার করলেও ব্যক্তিগত জীবনে কিন্তু তিনি খুবই সাধারণ জীবনযাপন করেন। তার মতে এই সাদামাটা জীবনটাই তাকে বাইরের যে কোনো চাপ থেকে মুক্ত থাকতে সাহায্য করে। এই দর্শনটাকে তিনি বলেন আল্লাহকে ব্যবসায়িক পার্টনার বানানো। তার ছেলের ব্যবসার লাভের ৫১% চ্যারিটিতে দান করার নিয়মটা কিন্তু এই ধারণারই একটা বাস্তব উদাহরণ। তার কাছে সম্পদ অর্জনের আসল উদ্দেশ্যই হল সেটা মানুষের কল্যাণে খরচ করা। ডক্টর জাকির নায়েকের এই লম্বা আর বিতর্কিত যাত্রার শেষে একটা বড় প্রশ্ন কিন্তু সামনে এসে দাঁড়ায়। যখন ঐক্যের কথাই কোনো সিস্টেমের জন্য হুমকি হয়ে ওঠে, তখন সেই সিস্টেম বা ম্যাট্রিক্স সম্পর্কে আসলে কি বোঝা যায়? এই প্রশ্নটাই হয়তো তার পুরো গল্পের সবচেয়ে বড় শিক্ষা।